লেখিকা সুপ্রিয়া ঘোষের অবশেষে। নিচে একটা পাও বাড়াবে না সুমন, যা বলার ওই সিঁড়ির ওপরে দাঁড়িয়েই বলো। বাবার এই একটা কথায় সুমন সিঁড়ির মাঝখানেই পাথরের মতো জমে গেল। ওর ঠিক পেছনেই জড়সড় হয়ে দাঁড়িয়ে চন্দ্রিকা। দুদিন হলো ওদের বিয়ে হয়েছে। সুমনের মা রান্নাঘর থেকে বের হয়ে এসে দরজার পাশটায় দাঁড়ালেন, কিন্তু একবারের জন্য চন্দ্রিকা বা সুমনের দিকে তাকালেন না। ওনার চোখ দুটো মেঝেতে স্থির, মুখটা শক্ত। সুমন একটু এগিয়ে গিয়ে কান্না ভেজা গলায় বলল, বাবা, আমি তো শুধু তোমাদের একটু প্রণাম করতে আসছিলাম, চন্দ্রিকাও তো তোমাদের। আমি বললাম না সুমন, ওখানেই থামো। তপন বাবু চশমাটা টেবিলের ওপর রেখে সোফায় এসে বসলেন। ওনার গলা কাঁপছিল রাগে। নিজেদের অনেক বড় লাট সাহেব ভাবো, তাই না? আমাদের মুখের ওপর বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের ইচ্ছে বিয়ে করে চলে এলে। আইনত তো আমি তোমাদের আটকাতে পারবো না, কিন্তু আমার এই বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে। চন্দ্রিকা নিচু গলায় সুমনকে ফিসফিস করে বলল, তুমি কিছু বলো না সুমন, প্লিজ, বাবা যা বলছে শুনতে দাও। তপনবাবু চন্দ্রিকার কথা শুনতে পেয়ে আরও তেতে উঠলেন। তিনি সুমনের দিকে তাকিয়ে বলতে লাগলেন, আজ থেকে এই বাড়ির ওপর তলাটা তোমাদের। ওখানে আলাদা রান্নাঘর আছে, বাথরুম আছে। তোমরা তোমাদের মতো থাকবে, নিচের তলায় নামার কোনো প্রয়োজন নেই। আর কান খুলে শুনে রাখো সুমন, এই মেয়ের হাতের এক ফোঁটা জল বা একদানা অন্ন আমি মরার আগে পর্যন্ত মুখে তুলব না। ওর ছোঁয়া কোনো জিনিস এই নিচের তলায় ঢুকবে না। আমাদের জন্য তোমরা আজ থেকে মরে গেছো। সুমনের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। ও মায়ের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, মা, তুমিও একটা কথা বলবে না? চন্দ্রিকা তো কোনো অন্যায় করেনি মা। আমি ওকে ভালোবাসতাম, তাই ও নিজের ঘর বাড়ি ছেড়ে আমার হাতটা ধরেছে। তুমিও কি ওকে মেনে নেবে না মা? মা এবার মুখ তুললেন। ওনার চোখে জল, কিন্তু সেই জলে মমতার চেয়ে অভিমান আর রাগটাই বেশি। মা চেঁচিয়ে উঠলেন, কি করে মেনে নেব সুমন? তুই আমাদের সমাজে মুখ দেখানোর মতো পরিস্থিতি রেখেছিস। পাড়ার লোক জিজ্ঞেস করছে, ছেলের বিয়েতে কাকেই বা নেমন্তন্ন করলাম, আর বৌমা দেখতে কেমন? কি জবাব বা দেব আমি লোকেদের? এমন একটা মেয়েকে ধরে আনলি, যার না আছে রূপ, না আছে ভালো বংশ। লোকে দেখলে আড়ালে হাসবে, বলবে তপনবাবুর ছেলে এই কুৎসিত মেয়েটাকে পছন্দ করলো। চন্দ্রিকার বুকের ভেতরটা যেন কেউ মোচড় দিল। ও মাথাটা নিচু করে সুমনের হাতটা শক্ত করে চেপে ধরল। ওর চোখ দিয়ে জল গড়াচ্ছে, কিন্তু ও একটা শব্দ মুখ থেকে বের করল না। ও জানতো সকলের অমতে বিয়ে করার মাসুল ওকে দিতেই হবে। তপনবাবু উঠে দাঁড়িয়ে বললেন, ব্যাস, কথা এখানেই শেষ। ওপরে যাও তোমরা, নিজেদের ব্যবস্থা নিজেরা করে নাও। আমাদের সাথে তোমাদের আর কোনো সম্পর্ক রইল না। সুমন চন্দ্রিকাকে নিয়ে ওপরে চলে এলো। সুমন খাটের একপাশে মাথা নিচু করে বসে পড়ল। চন্দ্রিকা আলতো করে সুমনের পিঠে হাত রাখল। সুমন বলল, আই অ্যাম সরি চন্দ্রিকা। আমি ভেবেছিলাম বাবা মাকে বুঝিয়ে নেব, কিন্তু তোমাকে এত বড় অপমান সহ্য করতে হলো। আমি তোমাকে একটুও সুখ দিতে পারলাম না। চন্দ্রিকা নিজের চোখের জলটা শাড়ির আঁচলে মুছে একটু ম্লান হেসে বলল, তুমি কাঁদছো কেন? তুমি তো আমার পাশে আছো, এটাই আমার কাছে অনেক। মা বাবা তো ভুল কিছু বলেননি। তারা অনেক স্বপ্ন নিয়ে তোমাকে বড় করেছেন, তাই তাদের রাগ হওয়াটা স্বাভাবিক। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। ঘরটা বড্ড নোংরা হয়ে আছে, চলো দুজনে মিলে আগে পরিষ্কার করে নিই। কিন্তু দিনগুলো এত সহজে ঠিক হলো না। একই বাড়িতে থেকে দুটো তলা যেন দুটো আলাদা দেশ হয়ে গেল। মাঝখানে অদৃশ্য একটা কাচের দেওয়াল। মাসখানেক পরের কথা, বিকেলে নিচের তলায় পাড়ার দুজন কাকিমা এসেছেন চা খেতে। মা ওনাদের চা আর বিস্কুট দিচ্ছিলেন। চন্দ্রিকা তখন ওপর থেকে নিচে নামছিল। একজন কাকিমা চন্দ্রিকাকে দেখে মাকে জিজ্ঞেস করলেন, দিদি, ওই মেয়েটাই তাহলে তোর বৌমা? সুমনের সাথে ওপরে থাকে, কেমন যেন কালো পানা, কেমন যেন দেখতে। মা একটা তাচ্ছিলের হাসি হেসে মুখটা ঘুরিয়ে বললেন,
আরে ধুর ভাই, ওসব বৌমার কথার মুখে আনিস না। নিজের পছন্দে বিয়ে করে এসে ঘাড়ে চেপে বসেছে। যেমন দেখতে কুৎসিত তেমনি চালচলন। ভালো ঘরে রূপবতী মেয়ে হলে কি আর এভাবে বাবা মায়ের অমতে পালিয়ে এসে বিয়ে করে? আমি তো বলেই দিয়েছি, ও ওপরে থাক আর আমি নিচে। ওর ছোঁয়া তো দূর, মুখ দেখলেও আমার দিনটা খারাপ যায়। আর একজন কাকিমা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তা সত্যি, মেয়েটার গায়ের রংটাও কেমন চাপা। সুমনের পাশে একদম মানায়নি। সুমনের মতো অমর ফর্সা কার্তিক ঠাকুরের পাশে একে বড্ড বেমানান লাগে। সিঁড়ির কোণায় দাঁড়িয়ে চন্দ্রিকা নিজের কানে প্রতিটা শব্দ শুনল। ওর মনে হলো বুকটা ফেটে যাবে। মা বাবার ওপর কোনো রাগ হলো না ওর, শুধু নিজের ভাগ্যের ওপর একটা তীব্র অভিমান হলো। ও চোখের জলটা ভেতরেই চেপে নিয়ে হাতের বালতিটা শক্ত করে ধরে আবার ওপরে নিজের ঘরের দিকে পা বাড়ালো। দিন মাস পেরিয়ে 2 বছর কেটে গেল। সুমন আর চন্দ্রিকা ওপরতলাতেই নিজেদের একটা ছোট্ট সংসার গুছিয়ে নিয়েছে। সুমন একটা প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো চাকরি করে, যা পায় তা দিয়েই দুজনের টেনে টুনে চলে যায়। এই 2 বছরে নিচের তলার সাথে দূরত্বটা 1 ইঞ্চিও কমেনি। তপনবাবু আর তরুলতা দেবী ছেলের সাথেও কোনো সম্পর্ক রাখেননি, আর চন্দ্রিকাকে তো দেখলেই মুখ ঘুরিয়ে নিতেন। সে আকাশটা কেমন যেন থমথম করছিল। রাত বাড়তেই আচমকা শুরু হলো তুমুল ঝড় আর মুষলধারে বৃষ্টি। লোডশেডিং হয়ে চারিদিক ঘুটঘুটে অন্ধকার। সুমন তখনও অফিস থেকে ফেরেনি, বাসের জন্য কোথাও আটকে পড়েছে। চন্দ্রিকা ওপরে একটা মোমবাতি জ্বালিয়ে জানালাগুলো বন্ধ করছিল। ঠিক তখনই নিচের তলা থেকে তরুলতা দেবীর কান্নার চিৎকার ওপর তলা পর্যন্ত ভেসে এলো। ওগো, কি হলো তোমার? চোখ খোলো, একটু তাকাও আমার দিকে। ওরে বাবারে, কেউ আছো? একটু বাঁচাও। চন্দ্রিকা আর এক মুহূর্ত ভাবল না। হাতের মোমবাতিটা নিয়ে ও ঝড়ের বেগেই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নিচের তলার সদর দরজা খোলাই ছিল। ভেতরে গিয়ে দেখল বাবা মেঝেতে পড়ে আছেন। ওনার একটা হাত বুকের ওপর চেপে ধরা, মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে। মা ওনার পাশে বসে অন্ধকারে হাতড়ে পাগলের মতো কাঁদছেন। চন্দ্রিকা ঘরে ঢুকেই মোমবাতিটা টেবিলে রাখলো। ও সোজা বাবার পাশে হাঁটু গেড়ে বসে ওনার নাড়িটা ছুলো। মা চন্দ্রিকাকে দেখে প্রথমে যেন একটু থমকে গেলেন। ওনার অহংকার আর রাগ যেন অন্ধকারই মাথা চাড়া দিতে চাইল, কিন্তু স্বামীর ছটফটানি দেখে ওনার সব বাধা ভেঙে গেল। উনি চন্দ্রিকার হাতটা চেপে ধরে কেঁদে উঠলেন, বৌমা, তোমার শ্বশুর মশাই কেমন করছেন দেখো, বুকে বড্ড ব্যথা বলছেন। এই ঝড়ে আমি এখন কি করব? সুমনও তো বাড়ি নেই। চন্দ্রিকা একদম মাথা ঠান্ডা রাখলো। ও বলল, মা, আপনি একদম ভেঙে পড়বেন না, আমি দেখছি। আপনি একটু জল নিয়ে আসুন। তপনবাবু যন্ত্রণার মধ্যেও চোখ পিটপিট করে চাইলেন। আবছা আলোয় দেখতে পেলেন যে চন্দ্রিকার ছোঁয়া কোনোদিন খাবেন না বলেছিলেন, আজ সেই চন্দ্রিকাই ওনার মাথাটা নিজের কোলের ওপর তুলে নিয়েছে। ওনার কপালে জমে থাকা ঘামটা নিজের শাড়ির আঁচল দিয়ে মুছে নিচ্ছে। ওর মুখে কোনো ঘৃণা নেই, কোনো রাগ নেই, শুধু এক অদ্ভুত ব্যাকুলতা। তপনবাবু খুব ক্ষীণ গলায় বললেন, আমায় আমায় বাঁচাও, বড্ড কষ্ট হচ্ছে। কিছু হবে না বাবা, আমি আছি তো, আপনি একদম চিন্তা করবেন না। চন্দ্রিকা সান্ত্বনা দিল। ও পকেট থেকে ফোনটা বের করে সুমনের অফিসে ফোন করার চেষ্টা করলো, কিন্তু নেটওয়ার্ক নেই। ও আর সময় নষ্ট না করে পাড়ার এক ট্যাক্সিওয়ালা কাকুকে ফোন করার চেষ্টা করলো। ভাগ্যবশত ফোনটা লেগে গেল। চন্দ্রিকা বলল, শশধর কাকু, বাবা খুব অসুস্থ, মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে। গাড়িটা নিয়ে একটু আমাদের বাড়ির সামনে আসবে প্লিজ কাকু, বাবার জীবন মরণ সমস্যা। শশধর বাবু ফোনে বললেন, আমি 5 মিনিটের মধ্যে আসছি মা, তুমি রেডি রাখো। চন্দ্রিকা তরুলতা দেবীকে বলল, মা, বাবার জ্যাকেটটা আর ওনার সব প্রেসক্রিপশনের ফাইলটা আলমারি থেকে দিন, আর নিজের একটা চাদর নিয়ে নিন, হাসপাতালে যেতে হবে। তরুলতা দেবী হাত কাঁপতে কাঁপতে সব কিছু গুছিয়ে আনলেন। চন্দ্রিকা একাই তপনবাবুকে ধরাধরি করে সোফায় বসালো, ওনার মুখে একটু জল দিল,
ঠিক 5 মিনিটের মাথায় শশধরবাবু গাড়ির হর্ন দিলেন। বাইরে তখনও তুমুল ঝড় বৃষ্টি। শশধরবাবু ওনাকে ধরে নিয়ে যেতে লাগলেন, আর চন্দ্রিকা ছাতাটা ওনার মাথার উপর ধরল, যাতে ওনার গায়ে এক ফোঁটা জল না লাগে। নিজে পুরো ভিজে একসা হয়ে গেল। তরুলতা দেবী পেছন পেছন কাঁদছেন। গাড়িতে তপনবাবুকে তোলার পর চন্দ্রিকা নিজে সামনে বসলো আর শশধর বাবুকে বলল, কাকু, একদম সময় নেই, সোজা হাসপাতালে চলো। হাসপাতালে পৌঁছানোর পর চন্দ্রিকা একাই ছুটে গিয়ে স্ট্রেচার নিয়ে এলো। ডাক্তারবাবু তপনবাবুকে এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকিয়ে নিতে নিতে বললেন, পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল, আপনারা ঠিক সময়ে এনেছেন। এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে করিডোরে তরুলতা দেবী একটা বেঞ্চে বসে কাঁপছিলেন। ওনার শাড়িটা ভিজে গেছে। চন্দ্রিকা ওনার পাশে গিয়ে বসলো, ওনার কাঁধে হাত দিয়ে বলল, মা, ডাক্তারবাবু বললেন বাবা এখন স্থিতিশীল, আপনি একটু জল খান। তরুলতা দেবী চন্দ্রিকার দিকে তাকালেন। ওনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। এই সেই মেয়ে যাকে উনি 2 বছর ধরে কুৎসিত বলে এসেছেন, যার ছোঁয়া অন্য জল এই বাড়িতে নিষিদ্ধ ছিল। আজ সেই মেয়েটাই ওনার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য নিজের গায়ের সব শক্তি দিয়ে লড়াই করেছে। তরুলতা দেবী চন্দ্রিকার হাত দুটো নিজের হাতের মধ্যে নিলেন। ওনার গলাটা বুঝে এলো, বৌমা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমার সাথে কত বড় অন্যায় করেছি, অথচ আজকে তুমি। চন্দ্রিকা তরুলতা দেবীর মুখে হাত চাপা দিয়ে বলল, ছি মা, ওসব কথা একদম বলবেন না। উনি সুমনের বাবা, মানে আমারও বাবা। সন্তানের ওপর বাবা মায়ের রাগ থাকতেই পারে, কিন্তু সন্তানের কি বাবা মায়ের ওপর রাগ করতে আছে? আপনি শান্ত হন মা, বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এমন সময় করিডোরের ওপাশ থেকে সুমন হন্তদন্ত হয়ে ছুটে এলো। ও পুরো ভিজে গেছে, চোখে মুখে আতঙ্ক। সুমন এসে বলল, মা, বাবা কেমন আছেন? চন্দ্রিকা, কি হয়েছে বাবার? তরুলতা দেবী সুমনের দিকে তাকিয়ে কেঁদে ফেলে বললেন, সুমন রে, আজ তোর এই বউ না থাকলে তোর বাবার বেঁচে ফিরতো না। আমি আর তোর বাবা পাপী, আমরা হীরের টুকরো মেয়েটাকে চিনতে পারিনি। সুমন চন্দ্রিকার দিকে তাকালো। চন্দ্রিকার চুলগুলো ভিজে মুখের ওপর লেপ্টে আছে, কিন্তু ওর চোখে কোনো অহংকার নেই, কেবল একটা শান্ত স্নিগ্ধ হাসি। তপনবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে ডাক্তার কড়া নির্দেশ দিয়েছেন টানা 2-3 মাস পুরো বিশ্রামে থাকতে হবে। কোনো রকম উত্তেজিত হওয়া চলবে না, আর খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে। বাড়ির উপর তলা আর নিচ তলার মধ্যে এখন ভেদাভেদটা অনেকটা কমেছে, না কমিয়েও উপায় নেই। তরুলতা দেবী যার জোরে গলাবাজি করতেন সেই মানুষটাই আজ শয্যাশায়ী। তাছাড়া তরুলতা দেবী বুঝতে পেরেছেন বিপদের দিনে নিজের সন্তান ছাড়া কেউ আপন হয় না। আর চন্দ্রিকা সেদিন যেভাবে সব ব্যাপারটা সামলেছে, তারপর মেয়েটার উপর মিথ্যে রাগটা অনেকটাই কমেছে। পরদিন সকালবেলা তরুলতা দেবী রান্নাঘরে গিয়েছেন তপন বাবুর জন্য একটু বার্লি বানাতে। মা, আপনি সরুন, আমি করে দিচ্ছি। তরুলতা দেবী পেছন ফিরে দেখলেন চন্দ্রিকা দাঁড়িয়ে আছে। ও ওপর তলা থেকে স্নান করে ধোয়া একটা সুতির শাড়ি পরে নিচে নেমে এসেছে। ওনার হাত থেকে বাটিটা আলতো করে নিজের হাতে নিয়ে চন্দ্রিকা বলল, বাবার এখন একদম হালকা খাবার দরকার, বার্লিটা একটু পাতলা করে করতে হবে, আর সামান্য একটু নুন শুধু, চিনি একদম না। তরুলতা দেবী কোনো কথা বলতে পারলেন না। ওনার চোখ দুটো আবার জলে ভরে উঠল। যে রান্নাঘরে চন্দ্রিকার ঢোকা নিষিদ্ধ ছিল, যেখানে ওর ছোঁয়া এক ফোঁটা জলও নেওয়া পাপ ছিল, আজ সেই রান্নাঘরে ও নিজেই নিজের অধিকার বুঝে নিয়েছে। কোনো রাগ দেখিয়ে নয়, শুধু ভালোবাসা আর কর্তব্য দিয়ে। চন্দ্রিকা বার্লিটা বাটিতে ঢেলে চামচটা নিয়ে তপনবাবুর ঘরের দিকে এগিয়ে গেল। তরুলতা দেবীও পেছন পেছন এলেন। ঘরে ঢুকে চন্দ্রিকা দেখল তপনবাবু চোখ বন্ধ করে শুয়ে আছেন। চন্দ্রিকা খাটের পাশে গিয়ে বসলো আর খুব মৃদু গলায় ডাকলো, বাবা, একটু উঠুন।
এই খাবারটা খেয়ে নিন, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। বাবা ডাকটা শুনে তপনবাবু ধর্মর করে চোখ খুললেন। ওনার সামনে চন্দ্রিকা বাটি হাতে বসে আছে। তপনবাবু বিছানায় উঠে বসার চেষ্টা করলেন। ওনার চোখে এক তীব্র লজ্জা আর জড়তা। তিনি মুখটা নামিয়ে নিলেন। যে মেয়ের হাতের অন্ন কোনোদিন মুখে তুলবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন, আজ ওনার নিজের শরীরটাই ওনাকে বেইমানি করেছে। ওনার নিজের হাত দিয়ে খাওয়ার ক্ষমতাটুকুও নেই। তপনবাবু কাঁপানো গলায় বললেন, বৌমা, তুমি ওটা টেবিলে রেখে দাও। আমি আমি পরে তরুকে বলবো খাইয়ে দিতে। চন্দ্রিকা একটা মিষ্টি হেসে বলল, মা তো সারা রাত জাগার পর ক্লান্ত হয়ে আছেন বাবা, আমি খাইয়ে দিলে আপনার কোনো আপত্তি আছে? তপনবাবু আর নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। ওনার অবশ হাতটা দিয়ে চন্দ্রিকার হাতটা ধরার চেষ্টা করে হাহাকার করে কেঁদে উঠলেন। আমাকে ক্ষমা করে দাও মা, যে হাতটাকে আমি অপয়া বলেছি, আজ সেই হাতটাই আমার প্রাণ বাঁচালো, আমাকে খাইয়ে দিচ্ছে। ভগবান আমাকে শাস্তি দিয়েছেন মা, আমার অহংকার ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছেন। চন্দ্রিকা তাড়াতাড়ি বাটিটা পাশে রেখে তপনবাবুর দুটো হাত নিজের দুহাতে জড়িয়ে ধরল ও বলল, বাবা, আপনি ওসব কথা বললে আমি কিন্তু বড্ড কষ্ট পাবো। আপনি আমার গুরুজন। সন্তান যদি ভুল করে, মা বাবা কি তাকে শাসন করে না? তাহলে মা বাবা ভুল বুঝলে সন্তান কি একটু অপেক্ষা করতে পারে না? আমি তো শুধু আপনার সেই শাসনের দিনগুলো কেটে যাওয়ার অপেক্ষা করছিলাম। আপনি কাঁদবেন না বাবা, আপনার শরীর খারাপ হবে। দরজার আড়ালে দাঁড়িয়ে তরুলতা দেবী আঁচলে মুখ গুজে কাঁদছিলেন। সুমনও কখন যেন এসে ওনার পাশে দাঁড়িয়েছে। সুমনের চোখেও জল, কিন্তু ওটার মধ্যে আজ এক অদ্ভুত শান্তি আছে। তরুলতা দেবী ঘরে ঢুকে চন্দ্রিকার পাশে মেঝেতেই বসে পড়লেন। ওনার সেই অহংকারী মায়ের রূপটা আজ কোথাও নেই। তিনি চন্দ্রিকার হাত ধরে ক্ষমা চাইলেন। মা, বাবা, আপনারা এ কি করছেন? আমি আপনাদের সন্তান, আমাকে এভাবে পাপী বানাবেন না। তরুলতা দেবী চন্দ্রিকাকে বললেন, আমরা পাপী রে মা, আমরা পাপী। পাড়ার লোকের কাছে, আত্মীয়দের কাছে তোর কত নিন্দে করেছি। বলেছি তুই দেখতে ভালো নোস, কালো মেয়ে, অলক্ষী, অথচ তুই এই ঘরের আসল লক্ষ্মী। তোর এই সুন্দর মনটার দিকে আমি একবারও তাকাইনি। আমাদের তুই ক্ষমা করে দে মা। সুমন এগিয়ে এসে মায়ের কাঁধে হাত রাখল। তপনবাবু সুমনের দিকে তাকিয়ে বললেন, সুমন, আমি ভুল ছিলাম রে। রূপ দিয়ে মানুষকে চেনা যায় না, গুণ আর মন দিয়েই মানুষ চেনা যায়। তুই হিরে চিনেছিলি, তোর এই বুড়ো বাবাটা চিনতে পারেনি। আজ থেকে তোরা আর ওপর তলায় যাবি না, এই পুরো বাড়িটাই তোদের, আমরা তোদের আশ্রয়ে থাকব। চন্দ্রিকা তরুলতা দেবীর চোখের জলটা মুছিয়ে দিয়ে বলল, সবাই একসাথে এক রান্নাঘরে খাবো মা। ওপরতলা রান্নাঘর আজ থেকেই বন্ধ। এবার বাবা, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও তো। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।